অন্ধকার ঘরে বসে বৃষ্টি পড়া দেখছি। দেখতে দেখতে বর্ষা এসে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। টিনের চালে বাজনার মতো বৃষ্টি অপূর্ব লাগে। রাবেয়া চা নিয়ে খাটে উঠে এলো। দুজনের চাদর গায়ে মুখোমুখি বসলাম। রাবেয়া বলল, গোড়া থেকে বলি। বল। 3 পড়ি তখন। মর্নিং স্কুল। 11টায় ছুটি হয়ে গেছে। আমি আর উকিল সাহেবের মেয়ে রাহেলা বাসায় ফিরছি। এমন সময় ওই ভদ্রলোক কি মনে করে লম্বা পা ফেলে আমাদের কাছে এলেন। আমাকে বললেন, তোমরা কোথায় যাবে? চলো তোমাদের পৌঁছে দিই। গাড়ি আছে আমার, ওই দেখো, দাঁড় করিয়ে রেখেছি। রাহেলা বলল, আমরা হেঁটে যেতে পারবো। না না, হেঁটে যাবে কেন? এসো, এসো গাড়িতে বসো। মিষ্টি খাবে তোমরা? নিশ্চয়ই খাবে, কি বলো? ভদ্রলোক আমাদের দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললেন, তুমি নেমে যাও, একটা রিক্সা করে জিনিসগুলো নিয়ে যাও, আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে চড়ার লোভ 16 আনা আছে, আবার ভয়ও করছে। রায়লা ফিসফিস করে বলল, ও কে রে ভাই? আমি মিথ্যা করে বললাম, আমাদের একজন চেনা লোক। চল বেরিয়ে আসি। রাহেলা বলল, ছেলে ধরা না তো? তখন চারিদিকে খুব ছেলে ধরার কথা শোনা যেত। ছেলে ধরা নাকি ছেলে মেয়ে ধরে নিয়ে হোটেলে বিক্রি করে দেয়। সেখানে মানুষের মাংস রান্না হয়। কি আবার মাংস খেতে গিয়ে একটা বাচ্চার মেয়ে নখের আঙ্গুল পেয়েছে, এই জাতীয় গল্প। রাহেলার কথা শুনে ভয় পেলেও হেসে উড়িয়ে দিয়ে বলেছি, ছেলেদের এমন হয় বুঝি? ভদ্রলোক গাড়ির দরজা খুলে আমাদের ডাকলেন। উঠে বসলাম দুজনই। মিষ্টির দোকান থেকে আমি হতভম্ব। মেঝেতে কার্পেট, দেয়ালে দেয়ালে ছোট ছোট লম্বা মাদুরে অদ্ভুত সব ছবি। টেবিলের চারপাশে ধবধবে প্লাস্টিকের চেয়ার। প্রতিটি টেবিলে সবুজ কাচের ফুলদানিতে টাটকা ফুল। ঘরের মাঝখানটায় কাচের জারের রং বেরঙের মাছ। রায়লা পাংশু মুখে বলল, আমার বড় ভয় করছে ভাই। বলো খুকিরা কি খাবে? কোনো লজ্জা নেই, যত ইচ্ছে যা খুশি। আমি নিজে মিষ্টি খাই না, তোমরা খাও। ভদ্রলোক হড়বড়িয়ে কথা বলতে বলতে সিগারেট ধরালেন। রাহেলার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি খুকি? রাহেলা পাংশুল মুখে বলল, রাহেলা। খাও খাও, লজ্জা করো না। রাহেলা কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করছে, আমি বাসায় যাব। অল্প দিনেই ভয় ভেঙে গেল আমাদের। ভদ্রলোকের সঙ্গে রোজ দেখা হতে লাগলো। তিনি যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমাদের জন্যেই। দেখা হলেই বলতেন, গাড়িতে করে বেড়াতে ইচ্ছা হয় খুকি? ড্রাইভার, মেয়েদুরিকে নিয়ে একটু ঘুরিয়ে আনো। শুধু রাহেলা নয়, মাঝে মাঝে অন্য মেয়েরাও থাকতো। তারা বলতো, রাবেয়া, কেউ যদি দেখে ফেলে তবে? এর মধ্যে আমি অসুখে পড়লাম। 1 মাসের মতো স্কুল কামাই। হাড় জিড়িয়ে রোগ হয়ে গেছে। পায়ের উপর দাঁড়াতে পারি না, এমন অবস্থা। মাথার সব চুল পড়ে গেছে, আঙ্গুল ফুলে গেছে। অফিস থেকে ফিরেই বাবা আমাকে কোলে নিয়ে বেড়াতেন। একদিন এমন বেড়াচ্ছেন, হঠাৎ দেখি ওই লোকটা গটগট করে ঢুকছে গেট দিয়ে, মুখে সিগারেট। ঘন ঘন ধোঁয়া ছাড়ছেন। বাবা অবাক হয়ে বললেন, কি চান আপনি? মেয়েটুর অসুখ করেছে? হ্যাঁ। কি অসুখ? লিভার ট্রাবল। আপনি যদি বলেন তবে আমি একজন বড় ডাক্তার পাঠাতে পারি। আমার একজন বন্ধু আছেন। বাবা একটু রেগে বললেন, মেয়েকে বড় ডাক্তার দেখাবো না টাকার অভাবে, এই ভেবেছেন আপনি? ভদ্রলোক বললেন, কাকে দেখিয়েছেন? আপনি যদি দয়া করে শরাফত আলীকে। ভদ্রলোক খুশি হয়ে গেলেন। আমি শরাফত আলীর কথাই বলছিলাম। বাবা বললেন, আপনি চলে যান। কেন এসেছেন এখানে? না মানে, আর আসবেন না। ভদ্রলোক খুব দ্রুত চলে গেলেন। কথাবার্তা শুনে মা বেরিয়ে বললেন, কি হয়েছে, কার সঙ্গে কথা বলছিলে? আবিদ হোসেন এসেছিল। যদিও আমি তখন খুব ছোট, তবু মা বাবা দুজনেই ভাবভঙ্গি দেখে আঁচ করেছিলাম এই ভদ্রলোকটি তাদের চেনা, এবং দুজনেরই কেউ চান না সে আসুক। তারপর আর দেখিনি তাকে। এই এতদিন পর আবার এসেছেন চকলেট নিয়ে। লোকটি কে রে রাবেয়া? রাবেয়া জবাব দেওয়ার আগেই বাবা ঢুকলেন। ভাত দিয়ে যাও মা, সকাল সকাল খেয়ে শুয়ে পড়ি। আগে চকলেটগুলো খাও বাবা। এই নাও। কে এনেছে চকলেট? খোকা তুই নাকি? না বাবা, আবিদ হোসেন এসেছেন। বাবা একটু অবাক হয়ে বললেন, দেশে ফিরেছে? জানি না তো।
এক জার্মান মেয়েকে বিয়ে করেছিল শুনেছিলাম, সেখানেই নাকি থাকবে। আমি বললাম, আবিদ হোসেন কে বাবা? আমার একজন বন্ধু মানুষ, রেলের ইঞ্জিনিয়ার, খুব ভালো সেতার বাজাতে জানেন। সকাল সকাল খাওয়া সারা হলো। একটিমাত্র হারিকেন, চারিদিক ভৌতিক লাগছে। আমাদের বড় বড় ছায়া পড়েছে দেওয়ালে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় উঠেছে হয়তো, শো শো আওয়াজ দিচ্ছে। মন্টু বলল, বাবা গল্প বলো। কিসের গল্প, ভূতের? নিনু বলল, না আমি ভয় পাচ্ছি, হাসির গল্প বলেন। বাবা বললেন, রাবেয়া তুই একটা হাসির গল্প বল। রাবেয়ার হাসির গল্পটা তেমন জমল না। বাবা অবশ্য অনেকক্ষণ ধরে হাসলেন। রুনু বলল, মনে পড়ে আপা, মা একদিন এক কানা সাহেবের গল্প বলেছিল, সেদিনও এমন বৃষ্টি। কোন গল্পটার কথা বলছিস? ওই যে সাহেব বাজারে গেছে গুড় কিনতে, মনে নেই তো গল্পটা? বলো তো। রুনু চোখ বড় বড় করে গল্প বলে চলল। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। কেমন অবাক লাগে। একদিন মা যে গল্প করে গেছেন, সেই গল্পই তার এক মেয়ে করছে। পরিবেশ বদল হয়নি একটুও। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে। গল্প শেষ হতেই বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টানা গলায় বললেন, শুয়ে পড়ো সবাই। শুয়ে সে আমার কেবলই মায়ের কথা মনে পড়তে লাগলো। বেশ কিছুদিন আগেও একদিন এরকম মনে পড়েছিল। সেকেন্ড ইয়ার ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গল্প করছে। দেখা মাত্র ধক করে উঠল বুকের ভিতর। অবিকল মায়ের মতো চেহারা, তেমনি দাঁড়াবার ভঙ্গি, বিরক্তিতে ভুরু কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরা। আমি এত বেশি বিচলিত হলাম যে ক্লাসে কি বলছি নিজেই বুঝতে পারছিলাম না। ক্লাস শেষ হলেই মেয়েটির সঙ্গে আলাপ করব এই ভেবে প্রাণপণে ক্লাসে মন দিতে চেষ্টা করলাম। ক্লাস একসময় শেষ হলো, মেয়েটিকে খুঁজে পেলাম না। সেদিনও সমস্তক্ষণ মায়ের কথা ভেবেছিলাম। সে রাতে অনেকদিন পর স্বপ্ন দেখলাম মাকে। মা ছোট্ট খুকি হয়ে গেছেন, ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছেন ঘরময়। আমি বলছি, মা আপনি এত হইচই করবেন না, আমি ঘুমাচ্ছি। মা বললেন, পারে আমি বুঝি এক্ক দোক্কা খেলবো না? খেলুন, তবে শব্দ করে নয়। তুই খেলবি আমার সঙ্গে খোকা? না, আমি কত বড় হয়েছি দেখছেন না, আমার বুঝি সব খেলতে আছে? খুব অবাক হয়েছিলাম স্বপ্নটা দেখে। এমন অবাস্তব স্বপ্ন দেখে মানুষ। মায়ের চারিদিকে রহস্যময় মতো স্বপ্নটাও ছিল রহস্যময়। চারিদিকে রহস্যের আবরণ তুলে তিনি আজীবন আমাদের চেয়ে আলাদা হয়েছিলেন। শুধু কি তিনি, তার পরিবারের অন্য মানুষগুলোও ছিল ভিন্ন জগতের মানুষ, অত্যন্ত আমাদের কাছের। মাঝে মাঝে বড় মামা আসতেন বাসায়। বাবা ততস্থ হয়ে থাকতেন সারাক্ষণ। দৌড়ে মিষ্টি আনতে যেতেন। রাবেয়া গলদঘর্ম হয়ে চা করত, নিমকি ভাজত। বড় মামা সিকি কাপ চা আর আধাখানা নিমকি খেতেন। যতক্ষণ থাকতেন অনবরত পান আসাতেন আর সিগারেট ফুঁকতেন। আমাদের দিকে কখনো মুখ তুলে তাকিয়েছেন বলে মনে পড়ে না। বাবা অবশ্য এক এক করে আমাদের নিয়ে যেতেন তার সামনে। আমরা নিজেদের নাম বলে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতাম। মামা ভীষণ অবাক হয়ে বলতেন, এরা সবাই শিরিনের ছেলে মেয়ে? কি আশ্চর্য! আশ্চর্যটা যে কি আশ্চর্যটা যে কি কারণে তা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাওয়ি করতাম। মামা রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলতেন, বুঝলেন আজহার সাহেব, শিরিন ছোটবেলায় মোটে ছেলে মেয়ে দেখতে পারত না, তারে কিনা এতগুলি ছেলে মেয়ে। এই যে এটি কি বড় ছেলে? মামা আঙ্গুল ধরে ডাকতেন আমার দিকে। আমি ঘাড় নাড়তাম। মামা বলতেন, কি পড়া হয়? 9-এ পড়ি। বাবা অতিরিক্ত রকমের খুশি হয়ে বলতেন, খোকা 8-এর বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিল। স্কুল থেকে একটা মেডেল দিয়েছে, গোল্ড মেডেল। রাবেয়া, যাও তো মা, মেডেলটা তোমার মামাকে দেখাও, ছোট্ট ট্রাঙ্কে আছে। ব্লেডের মতো পাতলা মেডেলটা মামা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন। আবেগশূন্য গলায় বলতেন, শ্রীনের মতো মেধাবী হয়েছে ছেলে। শ্রীন ম্যাট্রিকুলেশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। বলতে বলতে মামা গম্ভীর হয়ে যান। অপ্রাসঙ্গিকভাবে বলেন, আমাদের পরিবারটাই ছিল অন্য ধরনের। হাসি খুশি পরিবার। বাড়ির নাম ছিল
কারাকানন, দেয়ালের আড়ালে ফুলের বাগান। শিরিন নিজেই দিয়েছিল নাম। মা আসতেন আরো কিছু পরে। খুব কম সময় থাকতেন। আমরা বেরিয়ে আসতাম সবাই। একসময় দেখতাম মুখ কালো করে মামা উঠে যেতেন। মা শুয়ে শুয়ে কাঁদতেন সারা দুপুর। আমরা মনমরা হয়ে ঘুরে বেড়াতাম। কিছুই ভালো লাগতো না। সেই অল্প বয়সেই মাকে কি গভীর ভালোই না বেসেছিলাম। অথচ তিনি ছিলেন খুবই নিরাসক্ত ধরনের। কথাবার্তা বলতেন কম, নিঃশব্দে হাঁটতেন, নিচু গলায় কথা বলতেন। মাঝে মাঝে মনে হতো বড় রকমের হতাশায় ডুবে গেছেন। তখন সময় কাটাতেন বিছানায় শুয়ে শুয়ে। প্রয়োজনের কথাটিও বলতেন না। ঘরের কাজ রাবেয়ার একটা ঠিকে ঝি মিলে করত। বিষণ্ণতায় ডুবে যেত সারা বাড়ি। বাবা অফিস থেকে এসে চুপচাপ বসে থাকতেন বারান্দায়। রাবেয়া চা এনে দিত। বাবা ফিসফিস করে বলতেন, তোর মাকে দিয়েছিস? না, মা খাবে না। আহ, দিয়েই না দেখ, ভাতই খায়নি দুপুরে। ও। রুনু জুনু সকাল সকাল বই নিয়ে বসতো। গলার সমস্ত জোর দিয়ে পড়তো দুজনে। বাবা অনেকক্ষণ বসতেন তাদের কাছে, আবার যেতেন রান্নাঘরে রাবেয়ার কাছে। কিছুক্ষণ পরেই আবার উঠে আসতেন আমার কাছে। ইতস্তত করে নিতান্ত অপ্রাসঙ্গিক ব্যাপার উত্থাপন করতেন। খোকা, তোদের কাজের মেয়ে প্রফেসর আছে? তোদের কলেজে মেয়ে প্রফেসর আছে? আছে। বিয়ে হয়েছে নাকি? হয়েছে কারো কারো। সবগুলি নিশ্চয় হয়নি। কলেজের মেয়ে প্রফেসরদের বিয়ে হয় না। কিংবা হয়তো জিজ্ঞেস করেন, তোর কোনোদিন রাতের বেলা পানির পিপাসা পাই? পাই মাঝে মাঝে। কি করিস তখন? পানি খাই, আর কি করব? খালি পেটে পানি খেতে নেই। এরপর থেকে বিস্কুট এনে রাখবি। আধখানা খেয়ে এক ঢোক পানি খাবি, বুঝলি তো? বুঝে। কথা বলবার জন্যেই কথা বলা। মাঝে মাঝে মার উপর বিরক্ত লাগতো। কেন? আমরা কি দোষ করেছি? এমন করবেন কেন আমাদের সাথে? অবশ্য বিপরীত ব্যাপারও হয়। অদ্ভুত প্রসন্নতায় মা ভরে ওঠেন। বেছে বেছে শাড়ি পরেন, লম্বা বেনি করে চুল বাঁধেন। মন্টু অবাক হয়ে বলে, মা, তোমাকে অন্য বাড়ির মেয়ের মতো লাগছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বললি মন্টু? বললাম, তোমাকে অন্যরকম লাগছে। তুমি যেন বেড়াতে এসেছো আমাদের বাড়ি। রুনু বলে ওঠে, মন্টুটা বড় বোকা, তাই না মা? মা হেসে হেসে রাবেকে জিজ্ঞেস করেন, ও রাবেয়া, তোর গান ভালো লাগে? হ্যাঁ মা, খুব। আমার বড়দাও ভারী গান পাগল ছিলেন। রোজ রাতে আমরা ছাদে বসে রেকর্ড বাজাতাম। চিন্ময়ের রবীন্দ্রসঙ্গীত যা ভালোবাসতো বড়দা। মা, তুমিও তো গান বাজাও, তুমিও তো গান জানো। তোমার নাকি রেকর্ড আছে গানের? মা রাবেয়ার দিকে তাকিয়ে অল্প অল্প হাসেন। খুশি খুশি গলায় বলেন, স্কুলে যখন পড়ি তখন রেকর্ড হয়েছিল। মেজবাউদ্দিন ছিলেন তখন রেডিওর রিজনাল ডাইরেক্টর। তিনি সব করিয়েছিলেন। এক পিঠে আমার, এক পিঠে পিনু হকের। পিনু হককে চিনিস না? এখন তো সিনেমায় খুব প্লেব্যাক গায়। খুব নামি, খুবই নামি নামডাক। তখন এতটুকু মেয়ে, আমার চেয়েও ছোট। যদিও আমরা সবাই জানতাম গানের রেকর্ডটা আসছে, তবু গানটি শুনিনি কেউ। পুরনো রেকর্ড বাজারে পাওয়া যেত না। নানার বাড়িতে যে কপিটি আছে সেটি আনার কথা কখনো মনে পড়েনি। মা কিন্তু কোনোদিন গান গেয়ে শোনাননি, এমনকি ভুল করেও না। মার প্রসন্ন দিনগুলোর জন্যে আমরা আগ্রহ অপেক্ষা করতাম। কি ভালোই না লাগতো। বাবা নিজে তো মহা খুশি। কি যে করবেন ভেবেই যেন পাচ্ছেন না। অফিসের কোন কলিগ কি করেছে তাই কমিক করে দেখিয়ে হাসাতেন আমাদের। বাবা খুব ভালো কমিক করতে পারতেন। অফিসের ছোটবাবু কেমন করে ল্যাংচাতে ল্যাংচাতে বড়বাবু চেম্বারে হাজিরা দিতেন, তা এত সুন্দর দেখাতেন, হাসতে হাসতে গড়িয়ে পড়তাম আমরা। মা বলতেন, আর নয়, পেট ব্যথা করছে আমার। ঝুনু চোখ বড় বড় করে বলতো, রাবেয়া আপা, বাবা খুব ভালো জোকার, তাই না? রাবেয়া রেখে গিয়ে বলতো, মারবো থাপ্পড়, বাবাকে জোকার বলছে। দেখেছো বাবা, মেয়ের কেমন ফসলে বুদ্ধি হয়েছে। বাবা বলতেন, ঝুনুর আমার এই এতটা বুদ্ধি। যাও তো রুনু ঝুনু, একটু নাচ দেখাও। কিটকির কাছে শেখা আনাড়ি নাচ নাচতো দুজনে। মা মুখে মুখে তবলার বোল দিতেন। বাবা বলতেন, বাহ রে বেটি বাহ, কি সুন্দর শিখেছে, বাহ বাহ বাহ।
এবার মন্টু শোনা একটি গান গাও। বলবার অপেক্ষা মাত্র। মন্টু যেন তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে শুরু। কাবেরী নদী জলে। শুধু এই গানটির সে 6 লাইন জানে। 6 লাইন শেষ হওয়া মাত্র বাবা বলতেন, ঘুরে ফিরে ঘুরে ফিরে। মন্টু ঘুরে ফিরে সেই একই কলি বারবার গাইত। ভালো গানের গলা ছিল। ছেলে মানুষ হিসেবে গলা অবশ্যই মোটা চওড়া উঠতে পারত না, তবে চমৎকার সুরজ্ঞান ছিল। মাঝামাঝি সময় দেখা যেত রাবেয়া এক পাকে চা নিয়ে এসেছে। বিশেষ উপলক্ষ করেই রণঝুনু মন্টু আধা কাপ করে চা পেত সেদিন। সুখের সময়গুলি খুব ছোট বলে অসম্ভব আকর্ষণীয় ছিল। ফুরিয়ে যেত সহজেই, কিন্তু সৌরভ থাকতো অনেকদিন। ভাবতে ভাবতে রাত বেড়ে গেল। মানুষের চিন্তা যতই অসংলগ্ন মনে হোক, কিন্তু তলিয়ে দেখলে সমস্ত কিছুই বেশ একটা ভালো মিল দেখা যায়। বৃষ্টির রাতে গল্প বলা থেকে ভাবতে ভাবতে কোথায় চলে এসেছি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। চারিদিকে ভিজে আবহাওয়া। ঠান্ডা বাতাস বইছে। বিদ্যুৎ চমকানিতে ক্ষণিকের জন্য নীলাভ আলো ছড়িয়ে পড়েছে। গলা পর্যন্ত চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মা গো, এত ঘুমাতেও পারেন? কিটকি হাসি মুখে দাঁড়িয়ে সামনে। কাল সারা রাত ঘুমাননি না? দেরিতে ঘুমেছি। তুই যে এত সকালে শাড়ি পরেছিস, চিনতে পারছি না মোটেই। রীতিমতো ভদ্র মহিলা। আগে কি ছিলাম, ভদ্রলোক? না, ছিলি ভদ্র বালিকা। বেশ লম্বা দেখাচ্ছে শাড়িতে। কত লম্বা তুই? 5 ফুট 1 ইঞ্চি। বস, মুখ ধুয়ে আসি। কলঘরে যাওয়ার পথে রাবেয়ার সঙ্গে দেখা। চায়ের ট্রে নিয়ে যাচ্ছে ভিতরে। ও খোকা, কিটকি বেচারি কখন থেকে বসে আছে, ঘুম ভাঙে না তোর? রাতে কি চুরি করতে গেছিলি? হাত মুখ ধুয়ে এসে বললাম কিটকির সামনে। সবুজ রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক, কপালে জলজল করছে নীল রঙের টিপ। কিটকি বলল, বলুন তো কি জন্য এই সাত সকালে এসেছি? কোনো খবর আছে বোধহয়। বলুন না কি খবর? দল বেঁধে পিকনিকে যাবি তাই না? কিছুটা ঠিক। আমরা ম্যানিলা যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ম্যানিলা। 5 বছরের চুক্তিতে আব্বা যাচ্ছেন এই ডিসেম্বরে। কি যে ভালো লাগছে আমার। খুশিতে ঝলমল করে উঠল কিটকি। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো আমার। খুব খুশি লাগছে তোর? হ্যাঁ, খুব। আমাদের জন্য খারাপ লাগবে না? লাগবে না কেন? খুব লাগবে। আমি চিঠি চিঠি লিখবো সবাইকে। কিটকি দেখি তোর হাত। হাত কি দেখবেন? ইতস্ত করে হাত বাড়িয়ে দেয় কিটকি। লাল টুকটুকে এতটুকু ছোট্ট হাত। হাত দেখতে জানেন আপনি? এতদিন বলেনি তো। ভালো করে দেখবেন কিন্তু, সব বলতে হবে। কিটকিট নরম কোমল হাতে হাত রেখে আমি আশ্চর্য যন্ত্রণায় ছটফট করতে থাকি। কি দেখলেন বলুন না? ওই এমনি। হাত দেখতে জানে না। তবে যে দেখলেন? কি জন্য দেখলাম বুঝতে পারিসনি? তুই তো ভারী বোকা। কিটকি হাসি মুখে বলল, বুঝতে পারছি। কি বুঝতে পারলি? বুঝতে পারছি যে আপনিও বেশ বোকা। কিটকিরা ডিসেম্বরের 9 তারিখে চলে গেল। অ্যারোড্রামে অনেক লোক হয়েছিল। রাবেয়াকে নিয়ে আমিও গিয়েছিলাম সেখানে। কিটকির যে এত বন্ধু আছে তা জানতাম না। হেসে হেসে সবার সঙ্গেই সে কথা বলল। কিটকিকে মনে হচ্ছিল একটি সবুজ পরী। সবুজ শাড়ি, সবুজ জুতো, সবুজ ফিতে, এমনকি কাঁধের মস্ত ব্যাগটাও সবুজ। রাবেয়াকে বললাম, কিটকি কি সুন্দর মানিয়েছে দেখেছিস? তুই এমন মিল করে সাজ করিস না কেন? সাজ দেখে যদি তোর সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষ হৃদয় ভেঙে যায় সেই ভয়ে। খালা লাউঞ্জের এক কোনায় বসেছিলেন। ইশারায় কাছে ডাকলেন, চললাম রে তোদের ছেড়ে। ফিরবেন কবে? কে জানি কবে। কর্তার মর্জি হলেই ফিরব। 5 বছরের মেয়াদ। কিরে রাবেয়া, হাসছিস যে দেখে? রাবেয়া হাত তুলে দেখলাম এক মেম সাহেব তার বাচ্চা ছেলেটিকে নিয়ে ভীষণ বিব্রত হয়ে পড়েছেন। বাচ্চাটা দাম দাম ঘুষি মারছে মাকে। কিছুতেই শান্ত করানো যাচ্ছে না। সবাই হাসি মুখে দেখছে ব্যাপারটা। খালা বললেন, তুই এত বড় ছেলে মানুষ রাবেয়া, বয়স কত হলো তোর? আমি যখন 7-এ পড়ি তখন তোর জন্ম হলো। তার মানে সে কি? তোর যে 30 পেরিয়েছে। কি ব্যাপার? বুড়ি হয়ে গেলি যে, বিয়ে এখনো হলো না। কি মুশকিল? রাবেয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে পারছিলাম না। এমন অবিবেচকের মতো কথা বুঝি শুধু মেয়েদেরই পক্ষেই বলা সম্ভব। রাবেয়ার চোখ চকচক করছে।
কি জানে কেঁদে ফেলবে কিনা। আমি হাত ধরলাম রাবেয়া। আমরা যাই খালা। খালুজান কোথায়? বুকিয়ে কি যেন আলাপ করছেন। তাকে সালাম দিয়ে দেখবেন। খুদা হাফেজ। কিটকির সঙ্গে গেট দেখা। তার এক বান্ধবীর সঙ্গে হো হো করে হাসছিল। যাই কিটকি। সে কি প্লেন ছাড়তে এখনো 40 মিনিট? না রে, একটু সকাল সকাল যেতে হবে, কাজ আছে। রাবেয়া আপা এমন মুখ কালো করে রেখেছেন কেন? রাবেয়া থতমত খেয়ে বলল, তুই চলে যাচ্ছিস তাই? চিঠি দিবি তো? রাবেয়া আমার 6 বছরের বড়। এবছর 31-এ পড়েছে। অথচ কি বাচ্চা মেয়ের মতো হাত ধরে আসছে আমার পিছে পিছে। মাথায় আবার মস্ত ঘুমটাও দিয়েছে। রিকশায় উঠে জড়সড় হয়ে বসে রইল সে। রাবেয়া, চুপ করে আসছি যে? তুই নিজেও তো চুপ করে আছিস। তুই মুখ কালো করে রাখলে বড় খারাপ লাগে। তুই কি মনে কষ্ট পেয়েছিস? রাবেয়া ফিসফিস করে বলল, আমি কখনো কারো কথায় কষ্ট পাই না। আজ খালার কথা শুনে বড় খারাপ লাগছে। নির্জন রাস্তায় রিকশা দ্রুত চলছে। রিকশার দুলুনিতে রাবেয়াটা কাঁপছে অল্প অল্প। মাথায় গন্ধ তেল দিয়েছে বুঝি, তার মৃদু সুবাস পাচ্ছি। রাস্তায় কি ধুলো। রাবেয়ার বাঁ হাত অবসন্ন পড়ে আছে আমার কোলে। খালার কথা এখনো মনে গেঁথে রেখেছিস? খালার কি মাথায় ঠিক আছে? না, তা নয়। যাই হোক, বাদ দে, অন্য কথা বল। কি কথা? কিটকির জন্য তোর খারাপ লাগছে? তা লাগছে, যতটা ভাবছিস তত না, নয়। রাবেয়া অল্প হেসে চুপ করল। তার যে বয়সটা হয়েছে মনেই হয় না। এই তো সেদিন যেন কারা দেখতে আসলো। বুড়ো ভদ্রলোক মাথা দুলিয়ে বললেন, মেয়ে আপনার ভালো, লক্ষ্মী মেয়ে, দেখেই বুঝেছি। বয়সও বেশি নয়, তবে কিনা আজকালকার আধুনিক ছেলে, তাদের কাছে রূপ মানেই হলো ধবধবে ফর্সা। বলে ভদ্রলোক হায়নার মতো হেয়ে করে হাসতে লাগলো। গান জানো মা? কোনো বাজনা? এই ধরো গিটার ফিটার। আজকাল আবার এসবের খুব কদর। জি না, জানে না। এবার বরের এক বন্ধু এগিয়ে এলেন। আপনি কি মডার্ন লিটারেচারে কিছু পড়েছেন? না, পড়িনি। ইবনে সিনের নাম নিশ্চয়ই শুনেছেন? জি না, শুনিনি। বিয়ে ভেঙে গেল। আরো একবার সবকিছু ঠিকঠাক। ছেলেটিও ভালো, অথচ রাবেয়াই বেঁকে বসলো। ও ছেলে বিয়ে করব না। কেন বলো তো? ছেলে দেখে পছন্দ হচ্ছে না? না না, পছন্দ হবে না কেন, বেশ ভালো ছেলে। তবে বেতন কম পাচ্ছে বলে। সে এজন্য কেন হবে? আর বেতন কমই বাকি। ঠিক করে বলতো, অন্য কোনো ছেলেকে ভালো লাগে? গাধা, সিনেমা দেখে দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। কি জন্য বিয়ে করবি না বল? ছেলেটা বড় বাচ্চা। বয়সে ওর 1.5 গুণ বড় আমি। আমার ভীষণ লজ্জা করছে। তাছাড়া একটা কথা তোকে বলি খোকা। বল। বিয়ে টিয়ে করতে আমার একটু ইচ্ছা হয় না। ওটা একটা বাজে ব্যাপার। অজানা অচেনা একটা ছেলের সঙ্গে শুয়ে থাকাছি। রিক্সা দ্রুত চলছে। রাবেয়া চুপ করে বসে। রোদের লালচে আসে। রাবেয়ার মুখটাও লালচে হয়ে উঠেছে। কি ভাবছে সে? কে বলবে?